নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। মণিপুরের জন্য অশান্ত হতে পারে বরাক, ব্যবস্থা নেওয়ার দাবি বিডিএফের। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন, ধলাইয়ে বিক্ষোভ সনাতনী ঐক্যমঞ্চের। কাটলিছড়া পুলিশের সাফল্য, শাহাবাদে আটক চোরেদের মাস্টারমাইন্ড কারা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। গত 18 মাস ধরে পার্শ্ববর্তী রাজ্য মণিপুরে চূড়ান্ত অশান্তি ও জাতিদাঙ্গা চলছে। এখন অবধি প্রায় 250টি প্রাণ গেছে। প্রকৃত সমাধান এখনো বিশ্ববাও চলে। মণিপুরের এই দাঙ্গার জেরে অশান্তি ছড়াচ্ছে বরাকেও। এ নিয়ে কেন্দ্রীয় সরকারি হস্তক্ষেপের দাবি জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। শুক্রবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, রহস্যজনক কারণে মণিপুরে শান্তি ফেরানোর যথাযথ উদ্যোগ নিচ্ছে না সরকার। তিনি বলেন, সরকার মূলত মণিপুরের বাঙালি বাসিন্দাদের নিয়ে উদ্বিগ্ন। যদিও মণিপুরের বাঙালিরা কোনো ধরনের দাঙ্গা বা হিংসার সাথে জড়িত নন, তবুও বিবদমান দুই গোষ্ঠীর মধ্যে পরে তারা চরম দুর্ভোগে ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। জিরিবাম অঞ্চলে যেসব বাঙালি রয়েছেন তাদের অধিকাংশই নিম্নবিত্ত কৃষিজীবী ও শ্রমজীবী। দীর্ঘদিন ধরে অশান্তি চলতে থাকায় তাদের কৃষিকাজ বা অন্যান্য জীবিকা চূড়ান্তভাবে ব্যাহত হচ্ছে। এই জেলার বাংলাভাষীদের প্রায় 80% পেটের তাগিদে জমি জামা ছেড়ে অন্য রাজ্যে চলে গেছেন। দিনমজুরি বা এই জাতীয় কাজ করছেন। তাদের জমি জমা অবৈধ দখল হবার আশঙ্কা রয়েছে। এছাড়া যারা এখনো ছোটখাটো ব্যবসা চালাচ্ছেন, নিত্যদিন তাদের উপর সন্ত্রাসী গোষ্ঠীদের চাঁদার জুলুম অব্যাহত। জয়দীপ বলেন, তারা বিডিএফ এর পক্ষ থেকে অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে মণিপুরে বসবাসরত বাঙালিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন। জয়দীপ এদিন আরও বলেন, মণিপুরে এই দীর্ঘ জাতিদাঙ্গার ফলে অশান্ত হচ্ছে বরাক উপত্যকা, যা নিয়ে তারা আশঙ্কিত। বরাক উপত্যকা শান্তির দ্বীপ। বাঙালি ছাড়াও এখানে মেইতেই, মার, কুকি, ডিমাসা, বিষ্ণুপ্রিয়া প্রভৃতি বিভিন্ন জনগোষ্ঠী দীর্ঘকাল ধরে মিলেমিশে একসাথে রয়েছেন। কিন্তু ইদানিং মণিপুরের গোষ্ঠীগত সংঘর্ষের প্রভাবে এখানেও গোষ্ঠীগত রেষারেষি শুরু হয়েছে। এর প্রভাবে সাধারণ নাগরিক জীবন বিপর্যস্ত হতে পারে। এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে এই ধরনের রেষারেষি যাই শুরু হয়েছে সেটাকে অবিলম্বে বন্ধ করার জন্য স্পষ্ট করে ব্যবস্থা নেওয়া হোক, যাতে কেউ হাতে অস্ত্র তুলে না নেয় সেই ব্যবস্থা করা হোক। দ্বিতীয় কথা, আমাদের কাছে এটাও খবর আছে যে লক্ষ্মীপুর বা এই সংলগ্ন অঞ্চলে মণিপুরের কিছু সন্ত্রাসী সংগঠন তাদের কর্মকাণ্ড চালাচ্ছে, এখান থেকে সদস্য নিযুক্তি অভিযান হচ্ছে। এটাও বরাক উপত্যকার জন্য আরেকটি রসনী সংকেত, কারণ আমরা জানি যে একবার যদি বন্দুক কারুর হাতে চলে যায় তাহলে তা শুধু গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তা সাধারণ মানুষের এক্সটর্শনের জন্য ব্যবহৃত হতে পারে। ফলে এইটা নিয়ে আমরা উদ্বিগ্ন। তৃতীয় কথা, আমরা উদ্বিগ্ন রয়েছি যে মণিপুরের এই দাঙ্গার ফলে সেখান থেকে উদ্বাস্তু হয়ে অনেক মানুষ আসতে পারেন, হয়তো বিভিন্ন কারণে, দাঙ্গার কারণে এখানে চলে আসতে পারেন বিভিন্ন লোক। যদি তাদের হিসাব না রাখা হয় এবং তাদের ফিরিয়ে না দেওয়ার ফিরিয়ে নেওয়ার ব্যাপারে মণিপুর গভর্নমেন্ট কোনো ইনিশিয়েটিভ না নেয়, তাহলে তার জন্য এখানকার জনগাঁথনিতে একটা বিশাল পরিবর্তন হতে পারে, যা বরাক উপত্যকার জন্য মোটেই সুবিধার ব্যাপার নয়। তো এই ব্যাপারেও আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা চাইছি যে যারা যারা উদ্বাস্তু হয়ে আসছেন অবশ্যই তাদের আশ্রয় দেওয়া হোক, কিন্তু যাতে এই দাঙ্গা শেষ হলে, এই অশান্তি শেষ হলে তাদের ফিরিয়ে দেওয়া হয় তাদের রাজ্যে, এই ব্যবস্থা করতে হবে। বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পনার্ব গুপ্ত এদিন মণিপুরের চূড়ান্ত হিংসা ও বর্বরোচিত ঘটনার জন্য কেন্দ্রীয় সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রককে দায়ী করে সমস্যা সমাধানে ব্যর্থতার জন্য তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। একটি ভিন্ন রাজ্যের জিনিস কেন বরাক উপত্যকাবাসী, বরাক উপত্যকায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করছেন, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করছেন সুখে শান্তিতে, কেন বরাক উপত্যকার বাতাস কলুষিত হবে, বরাক উপত্যকায় কেন এই অশান্তি তৈরি হবে? সুতরাং আমাদের বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে স্পষ্ট দাবি যে
ভবিষ্যতে এরকম ঘটনা আমরা চাই না যে এরকম ঘটনা ঘটে, কিন্তু এরকম ঘটনা যদি ঘটে তাহলে শিলচর মেডিকেল কলেজে যাতে মৃতদেহগুলি শনাক্ত নিয়ে না আসা হয়, বরং মণিপুর রাজ্যের যেহেতু ঘটনা, তা জিরিবাম থেকে ইম্ফল বা অন্যত্র কাজগুলি সমাপ্ত করলে ভালো হয়। তৃতীয়ত, আমরা লক্ষ্য করেছি যে লক্ষ্মীপুর এবং শিবপুর সহ অঞ্চলে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা বিভিন্ন পরিচয়পত্র দাবি করছে। এই ঘটনা কেন ঘটছে এই বিষয়েও আমরা কাছাড় জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, এবং সর্বতোভাবে আমরা চাইছি যে বরাক উপত্যকায় যে শান্তির পরিবেশ, ইন্দিরা গান্ধী বলেছিলেন আইল্যান্ড অফ পিস, এই শান্তি এবং শৃঙ্খলা এবং বিভিন্ন মানুষের মধ্যে যে সহাবস্থান, বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী জাতিগোষ্ঠীর মধ্যে এই সহাবস্থান যাতে অক্ষুণ্ণ থাকে, এটা আমরা দাবি রাখছি। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদ ক্রমশ জোরদার হচ্ছে এপারে। শুক্রবার ধলাইয়ের পানি ভরায় বিক্ষোভ কর্মসূচি পালন করে সনাতনী ঐক্যমঞ্চ। এদিন স্থানীয় দুর্গাবাড়িতে জমায়েত হয়ে শতাধিক সনাতনী বিক্ষোভ প্রদর্শন করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা দাহ করেন। এর আগে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বক্তা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে ইসকনের সাধু চিন্ময় প্রভুর মুক্তির দাবি জানান। পাশাপাশি সেখানকার সনাতনী মানুষকে সুরক্ষা প্রদানের জোরালো দাবি জানান। বাংলাদেশের সনাতনীদের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদে 1 ডিসেম্বর আসাম বাংলাদেশ সীমান্তের সুতারকান্দি চলো অভিযানে সামিল হবেন বলে জানান তারা। প্রতিবাদী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অমলেন্দু দাস, পিনাক দাস, মিন্টু পাল, নীতিশ দেবনাথ, দুর্গা বাহিনীর রূপানাথ, বজরং দলের পাপ্পুনাথ, সুমন শর্মা, সঞ্জয় সিং প্রমুখ। বাংলাদেশ সরকার যেভাবে সনাতনীর উপর আঘাত করছে, যে ল্যান্ড জিহাদ করছে, সনাতনীর মা বোনের উপর অত্যাচার বলাৎকার করা হচ্ছে, মন্দির ভাঙচুর করা হচ্ছে, তা আমরা মেনে নিতে পারছি না। অনেক সহ্য হয়েছে, আর আমরা সহ্য করব না। আপনারা জানেন চিন্ময় প্রভুকে যেভাবে ষড়যন্ত্র করে জেলে পাঠিয়েছে, আমরা এই মিডিয়ার মাধ্যমে উনার মুক্তি চাই, মুক্তির দাবি করছি। তৎসঙ্গে হুঙ্কার দিচ্ছি, হে বাংলাদেশ সরকার, আমরা আগামী 1 ডিসেম্বর বাংলাদেশে পাড়ি দিচ্ছি। তোমাদের যত ক্ষমতা থাকে তোমরা দেখাও। যেভাবে ভারতবর্ষ বাংলাদেশকে স্বাধীন করেছিল, সেইভাবে ভারতবর্ষের সমস্ত জনতা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনারা জানেন যে ছলনা করা হয়েছে, প্রত্যেকবার সেই ছলনা হয়ে থাকে, সেই ছলনা আমরা মেনে নেব না। আমরা প্রয়োজনে রক্ত ঝরাবো, প্রয়োজনে রক্ত ঝরবে, কিন্তু আমরা ছাড়বো না। আমরা চিন্ময় প্রভুর মুক্তি চাই। তৎসঙ্গে বাংলাদেশ সরকারকে একটা শিক্ষা দিতে চাই, এই মিডিয়ার মাধ্যমে সমগ্র ভারতবর্ষে যাতে এই কথাটা যায় যে আমরা ধলাই থেকে লড়তে যাচ্ছি এবং আগামী 1 ডিসেম্বর আমরা বাংলাদেশে রওনা দিচ্ছি। শাহাবাদ বাজার থেকে গরু চুরির মাস্টারমাইন্ড জাকির হোসেন ওরফে কালাকে গ্রেফতার করেছে কাটলিছড়া থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাটলিছড়া থানায় এসআই বিলেশ্বর কলিতা দলবল নিয়ে অভিযান চালিয়ে এই চোরকে আটক করেন। জানা গেছে, কালা একটি নম্বরবিহীন অটোতে করে তার সঙ্গীদের নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতো। এই দলটি জামিরা, সুলতানি, বলদাবলদি এবং পার্শ্ববর্তী এলাকায় চুরি চালিয়ে আসছিল। তারা গরু, ছাগল এবং সুপারি চুরিতে জড়িত ছিল। সম্প্রতি কারজোরাম রিয়াং নামের এক ব্যক্তির 2টি গরু একসাথে চুরি হয়ে যাওয়ার ঘটনায় জামিরা পুলিশ ফাঁড়িতে একটি এফআইআর দাখিল করা হয়। তারপর থেকেই কালাকে ধরার জন্য অভিযান শুরু করে। বৃহস্পতিবার সকালে শাহাবাদ বাজারে পুলিশ অভিযান চালিয়ে কালাকে আটক করে। অভিযানের সময় স্থানীয় বাসিন্দারা ঘটনাটি প্রত্যক্ষ করেন এবং পুলিশের দক্ষতার প্রশংসা করেন। ভুক্তভোগী কারজোরাম রিয়াং ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাটলিছড়া ও জামিরা পুলিশকে ধন্যবাদ জানান। কালার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর শাহাবাদ বাজার সহ আশেপাশে এলাকার মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে স্থানীয়রা চুরি নিয়ে আতঙ্কে ছিলেন। অনেকেই পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তারা গরু চোর ধরা হয়েছে ও জামিরা আইসি প্লাস
আমার কাটলিছড়া আইছি, তারপরে খুব আমার ধন্যবাদ জানাইছে। কোন জায়গা থেকে ধরছে? অগু শাহবাদ বাজার থেকে আজকে দরা খাইছে। আমার বলদা বলদি অন্তরে মোটামুটি গরু 4-5 খান চুর হয়েছে, তখন খুব মানে ধরা যায় না। তারপরে বাইকও চুর হয়েছে। আজকে জাকির হোসেন বাবা মানিক তার ছেলেরা আজকে ধরা খাইছে। আমার খুব খুশি, ধন্যবাদ জানাইছে। এখন হেলাকান্দি এসপি মানে যেটা মানে মানে চুর অভিযুক্ত তার ঘর কোথায়? তার বলদা বলদি নন্দগ্রাম এনসি। তো মানে কিতা কিতা চুর মানে চুরির সঙ্গে জড়িত আছে? তারা অটো লইয়া এলটো লইয়া গরু চুর করে, তারপরে ছাগল চুর করে, ওলা মানুষে একটা জিনিস খুব চুর করে। তারপরে সুপারি পাহাড় সুপারিও খুব মানে লামাইয়া চুর করে আর কি। আর ধরা যায় না। আজকে কেস হইয়া খুব মানে পুলিশে ধরতে চায়, কিন্তু ধরা গেছে না অতদিন থাকিয়া। কিন্তু আজকে রাত্রে শাহবাদ ও বাজারও ধরা খাইছে। খুব আমার ধন্যবাদ জানাইছে। আইসি তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করছ লাগে? হ্যাঁ, তার বিরুদ্ধে কোনো থানায় মামলা দায়ের করা হয়েছে কি? করা হয়েছে, এফআইআর হয়েছে। তখন একজন তো ধরা খাইছে, এখন আরো 2 জন ধরা খাইছে না। ও আজকে কাছাড় জেলায় ভূমাফিয়াদের দৌরাত্ম্য লাগাম ছাড়া হয়ে উঠেছে। এবার সোনাই সার্কেলের অধীন বাদ্রিপার জিপির এক বৃদ্ধ ব্যক্তি ভূমাফিয়াদের কবলে পড়ে সর্বশান্ত হওয়ার পথে। বাদ্রিপার নাগাপঞ্জির বাসিন্দা শিবনারায়ণ রবিদাস সাংবাদিকদের ডেকে বলেন, বাদ্রিপার বিনোবস্তিতে মায়ের সূত্রে পাওয়া তাদের 13 বিঘা জমি হড়প করে নিতে উঠে পড়ে লেগেছে রংপুর প্রথম খণ্ডের একজন এবং নিয়ার গ্রামের 3 ভূমাফিয়া। এদের সাথে যুক্ত রয়েছেন শিলচরের সৌরভ পাটোয়া নামের এক ব্যক্তি। এরা সবাই মিলে স্থানীয় লক্ষ্মী রবিদাস এবং লক্ষ্মী রবিদাসের নামে ভুয়ো নথি তৈরি করে সার্কেল অফিস থেকে জমি বিক্রির পারমিশন বের করে নিয়েছেন। সার্কেল অফিসে আপত্তি জানালেও কিভাবে আপত্তি অগ্রাহ্য করে সার্কেল অফিস কর্তৃপক্ষ অনুমতি নিয়ে দিলেন, এ নিয়েও প্রশ্ন উঠেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই জমি নিয়ে আদালতে মামলা চলছে। ইতিমধ্যে আদালত থেকে জমির মালিকানার অধিকার পেয়েছেন শিবনারায়ণ রবিদাস। পাশাপাশি গোসাইপুরের আইনুল হক বড়ভূঁইয়া নামের এক ব্যক্তির সাথে জমি বিক্রির বায়নাও করেছেন তিনি। এই অবস্থায় তার জমি রক্ষা করতে মুখ্যমন্ত্রী সহ জেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন শিবনারায়ণ রবিদাস সহ স্থানীয়রা। শিবনারায়ণ রবিদাস আর বুদিয়া রবিদাস এর কাছে বয়না করছিলাম জায়গাটা। বয়না করার পরে তারা অন্য এক পার্টির লোকে জমি নিয়ে মকদ্দমা আরম্ভ হয়ে গেছে। আরম্ভ হওয়ায় জায়গাটা মানে তারা দলিল করি আমাকে দিতে পারে নাই। সে কারণে জায়গাটা বর্তমান এই অবস্থায় আছে। এখন আমরা জানতে পাইলাম, খবর শুনলাম যে এখানে আসিয়া যে কয়েকজন চক্রান্ত অবৈধ মালিক সাজাইয়া ভূমাফিয়া তার নামে পারমিশন 2টা মেলুকো নামে একজন লক্ষ্মী একজন লক্ষ্মী শিবনারায়ণ করি নাম এর সহযোগে তাজউদ্দিন মজুমদার একজন রংপুরের, একজন এই নেরগ্রামের টনি, আরও কি একটা নাম আছে তার ভালো নাম সেটা জানি না, আর আনোয়ার হোসেন আরেকজন নেরগ্রামের। তারা মিলিয়া যৌথভাবে এই জায়গাটা সৌরভ পাটোয়া করে শিলচারের একজন কাছে হ্যান্ড ওভার করে। তারা রাত্রে অবৈধভাবে গড় একটা তৈরি করছে এখানে, সামনে আপনারা দেখতে পাচ্ছেন। আর তারা এখানে মানে ফিলারিংও করে দিচ্ছে রাত্রে। এর কারণে এই জায়গাত পারমিশন না হওয়ার লাগি বা এটা ফয়সালা না হওয়া পর্যন্ত কোনো দলিল না হওয়ার লাগি আমরা এই সোনাই, লক্ষ্মীপুর, শিলচর সার্কল প্রত্যেকটা জায়গাত দেওয়া আছে। শিলচর ফাটক বাজারে জমা আবর্জনা পরিষ্কারের কাজ খতিয়ে দেখলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শুক্রবার দুপুর 1টা থেকে 3টা অবধি এলাকার চারদিকে নালাগুলোতে জমে থাকা আবর্জনা পরিষ্কারের কাজ সহ এই এলাকার মানুষের সমস্যার বিষয়ে অবগত হন তিনি। কিভাবে উক্ত সমস্যার সমাধান করা হয় সেই বিষয়ে উপস্থিত ব্যবসায়ী সহ বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে বিশদভাবে আলোচনা করেন দীপায়ন চক্রবর্তী। তিনি জানান, জেলার সবকটি পুরনো ও বড় বাজারগুলোর মধ্যে
অন্যতম বৃহৎ বাজার হলো ফাটক বাজার। এই বাজারের প্রত্যেকটি ড্রেনের কাজ অপরিকল্পিতভাবে হয়েছে বিগত কংগ্রেস সরকার শাসনে। পরবর্তী সময়ে বিজেপি শাসিত শিলচর পুরসভার নিরলস প্রয়াসের কারণে আজ প্রচুর অংশে জমা জল সহ আবর্জনা থেকে জনগণ বিস্তার পেয়েছেন। সেই সঙ্গে এই শিলচর পৌরসভার অধীনে থাকা 1 ও 10 নভেম্বর ওয়ার্ডের অধীনে এই ফাটক বাজার সংলগ্ন ড্রেনের জমা জল সিঙ্গির খাল হয়ে রাঙ্গির খালে গিয়ে পড়ে। তাই যতদিন অবধি রাঙ্গির খাল ও সিঙ্গির খালের দুই পাশের গার্ড ওয়ালের কাজ শেষ হচ্ছে ততদিন কিছুটা হলেও জমা জলের সমস্যা থাকবে। তাই তিনি 9 ও 10 নভেম্বর ওয়ার্ডের প্রত্যেক নাগরিক তথা ব্যবসায়ীদের আবর্জনাগুলো ড্রেনের মধ্যে না ফেলে পৌরসভার আবর্জনার গাড়িতে ফেলার অনুরোধ জানান। রঞ্জিতা আছেন, আমাদের মন্ডল প্রেসিডেন্ট নীরব চৌধুরী আছেন, জুয়েল পাল আছেন, রঞ্জিতা আছেন, তো বিভিন্নভাবে তারা মিলে শঙ্কর সেন রয়েছেন, এখানে আমার যুবমোর্চার দায়িত্ব ছিলেন। তো সবাই মিলে আমরা এই কাজগুলোকে করেছি। নৌকা নিয়ে আমরা এই এলাকার যাতে জমা জলের সমস্যার সমাধান হয় তার লক্ষ্যে নালাগুলো পরিষ্কার করা হয়েছে। কিন্তু সমস্যা একটাই, দীর্ঘদিনের এনক্রোচমেন্ট, এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হলো যে প্রতিনিয়ত আবর্জনা নালার উপরে ফেলা হচ্ছে। বাজার এলাকাতে যারা টেম্পোরারি সকালে বা সবজি বিক্রেতা যারা রয়েছেন তারা অনেকভাবে যে জাবড়াগুলো থাকে সেখানে সেই জায়গায় রেখে যান বা এই নালাতে গিয়ে সেগুলো পড়ে। তো এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সেটা একদিনে করা সম্ভব না, এটা দীর্ঘদিনের সমস্যা। তো এই দীর্ঘদিনের সমস্যার সমাধানের লক্ষ্যে এই মুহূর্তে এখানে আমরা সবাই মিলে আমরা দেখেছি ফাটক বাজারকে ঘুরে। আমার মনে হয়েছে যে অন্ততপক্ষে 300 মিটারের একটা ড্রেন এই মুহূর্তে আমাদের করতে হবে, কাভার ড্রেন। এই 300 মিটার ড্রেন যদি আমরা করতে পারি তাহলে অন্ততপক্ষে 40-50% যে সমস্যা জমা জলের, যে ফাটক বাজারের ভেতরে জমা জলের সমস্যা, সেটার থেকে আমরা মুক্তি পাবো। কিন্তু সম্পূর্ণ সমস্যার সমাধান করতে গেলে সিঙ্গির খালের বোথ সাইড গার্ডওয়াল, রাঙ্গির খালের বোথ সাইড গার্ডওয়াল ডিসিল্টেশন করে সেটাকে ক্লিয়ার করলে স্মুথলি জল বেরোবে। আমরা সেই প্রয়াসে আছি। আমরা আশা রাখছি যে 2025 মার্চের ভেতরে একটা কিছু করা সম্ভব হবে। আর আমি আপনাদের মাধ্যমে শিলচরবাসী শ্রদ্ধা জনসাধারণকে, বিশেষ করে ফাটক বাজার 9 নম্বর 10 নম্বর ওয়ার্ডের জনসাধারণকে আবেদন করতে চাই যে আপনারা, যেভাবে আমি লক্ষ্য করেছি যে অনেক জায়গায় আবর্জনা রয়েছে, তো যারা আবর্জনা ফেলছেন তাদেরকে আপনারা অনুরোধ রাখবেন। বাংলাদেশ চলো অভিযানে 1 লক্ষ হিন্দু সমাবেশ সফল করতে এক জরুরি সভা আয়োজিত হয় শিলচরে। আগামী রবিবার বেলা 11টায় সীমান্ত এলাকা সুতারকান্দিতে আয়োজিত বিশাল মিছিলে সামিল হতে আহ্বান জানানো হয়। ওই সময় উপস্থিত হয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ওই কার্যক্রমে অংশ নিতে সবার কাছে আবেদন রাখেন। আপনারা জানেন যে ভারতবর্ষ স্বাধীনতা পরবর্তীকালে দুর্ভাগ্যবশত আমরা এই দেশে দীর্ঘ বছর আমরা আবার পরাধীনভাবে আমরা বাঁচতে শিখেছিলাম। যে উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, এই উদ্দেশ্য থেকে সরে গিয়ে আমরা এই ভারতবর্ষের অধঃপতন ঘটিয়েছিলাম। সেখানে দাঁড়িয়ে দীর্ঘ বছর লড়াইয়ের পর আমরা ভারতবর্ষে এমন একজন প্রধানমন্ত্রীকে পেয়েছি, নরেন্দ্র দামোদর দাস মোদী। 2014 ইংরেজিতে দায়িত্ব নেওয়ার পর ভারতবাসীকে এই স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছেন যে এই ভারতবর্ষকে ভারত মায়ের সুরক্ষা শুধু নরেন্দ্র দামোদর দাস মোদী না, ভারতবর্ষের সকল মানুষকে নিয়ে এই ভারত ভূমিকে আমরা রক্ষা করব, এই চিন্তাধারা নিয়ে 2014 ইংরেজি থেকে কাজ শুরু হয়েছে। ভারতীয় জনতা পার্টির রাজনীতি আমি করেছি। দীর্ঘ বছর রাজনীতি করার পর 2013 ইংরেজি পর্যন্ত মনে একটা আশঙ্কা, কোথাও যেন একটা ফ্রাস্ট্রেশন, যে আমরা ছোটবেলা থেকে একই চিন্তা নিয়ে বড় হয়েছি, ভারতবর্ষ আবার হিন্দু রাষ্ট্র হবে, এই স্বপ্ন নিয়ে আমরা ছোটবেলা থেকে ভারতীয় জনতা পার্টি সহ বিভিন্ন হিন্দু সংগঠনে কাজ করেছি। বাংলাদেশে নির্যাতিত হিন্দুদের নিরাপত্তার দাবিতে বিরাট মিছিল বৃহত্তর ভাঙ্গাবাজার সনাতনী ঐক্যমঞ্চের। সীমান্তে সড়ক অবরোধ করে ইউনুস সরকারের কুশপুত্তলিকা দাহ। উল্লেখ্য, বাংলাদেশ অহরহ সনাতনী হিন্দুদের উপর নির্মম অত্যাচারের বিরুদ্ধে এবার আওয়াজ উঠল শ্রীভূমি জেলার ভাঙ্গা বাজারের সনাতনী জনগণ। বৃহস্পতিবার বিকেল 3 ঘটিকার সময় বৃহত্তর ভাঙ্গা মোটর স্ট্যান্ডের সম্মুখে থাকা দুর্গাবাড়ি থেকে আরম্ভ হয় একটি বিশাল প্রতিবাদী মিছিল। মিছিলে যোগ দেন বৃহত্তর ভাঙ্গা বাজার এলাকা সহ চরগুলা, বারুইগ্রাম সহ বদরপুরের জনগণ।
মিছিল দুর্গাবাড়ি থেকে শুরু হয়ে নন্দপুর হয়ে ভারত বাংলা সীমান্তে পৌঁছায় এবং সীমান্তে বাংলাদেশের ব্যর্থ ইউনূস সরকারের তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক মৌলবাদীদের কড়া হুঁশিয়ার দেওয়া হয় এবং বাংলাদেশ ইসকনের ধর্মগুরু শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মহারাজের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। মনিয়ারখাল জিপি কার্যালয়ে ভূমিদাতা পরিবারের তালা, গ্রামবাসীদের মধ্যস্থতায় আপোষ নিষ্পত্তি। পালংঘাট উন্নয়ন খণ্ডের মনিয়ারখাল জিপির গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ভূমিদাতা পরিবারের তালা লাগানোর ঘটনার আপোষ নিষ্পত্তি হল শুক্রবার। এদিন গ্রামবাসী ও বিশিষ্ট নাগরিক মধ্যস্থতায় বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে। শেষে ভূমিদাতা সুদর্শন রবিদাস নিজের হাতে জিপি কার্যালয়ে লাগানো তালা খুলে দেন। এখানে উল্লেখ্য, যোগ্যতা অনুসারে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে পরিবারের দুজনকে কর্মসংস্থান দেওয়ার শর্তে জিপি অফিসের ভূমিদান করে কর্মসংস্থান না হওয়াতে পঞ্চায়েত অফিসের তালা ঝুলিয়ে দিয়েছিলেন সুদর্শন রবিদাস। কার্যালয়ের যে সুদর্শন রবিদাস, উনি প্রায় কত জমি, 1 বিঘা জমি, প্রায় 10-12 বছর, প্রায় 20 বছর ধরে ওনাকে খালি আশ্বাস দেওয়া হয় কিছু একটা দেওয়ার জন্য, কিন্তু আজ অবধি কোনো ব্যবস্থা হয় নাই। কাজে উনি মাসখানিক ধরে এই জিপি কার্যালয়ে তালা দিয়ে উনি সরজমিনে বসে থাকেন সারাটা দিন। এই অবস্থায় মাসখানেক ধরে কাটানো হচ্ছে। তো আজকে জিপি কার্যালয়ের সামনে এই গ্রামের ময়মুরবি কিছু সংখ্যক জমায়েত হয়ে ওনাকে একটা আশ্বাস দেন যে আগামী পঞ্চায়েত নির্বাচন হওয়ার পর যেটা গাঁও সভা হবে, ওই গাঁও সভার মারফতে ওনার যে দাবি দেওয়া যেটা আছে এটা সর্বোপরি সবাই এটা তুলে ধরবেন সভাতে, এবং এটা যাতে সমাধান হয়, সুব্যবস্থা একটা হয়, সেইটুকু বলে সবাই একটা সান্ত্বনা দেন সুদর্শন রবিদাসকে। উনিও এটা গ্রহণ করে বা সবাই আশ্বাস দেন যে এটা মানে ভালো কিছু একটা ব্যবস্থা হবে, যেটাই হোক, সরকার মারফতে হোক আর জিপির মারফতে হোক, একটা মোটামুটি সমাধানের যাওয়ার পর আজকে এটা সমাধান হইল। এবং উনি স্বহস্তে আজকে এই যে জিপি কার্যালয়ে যে তালা লাগিয়েছিলেন, উনি স্বহস্তে তালাটি খুলে আজকে জিপি কার্যালয় খোলানো হয়েছে। মণিপুরের লইমাখং সেনা ক্যাম্প থেকে নিখোঁজ হওয়ার কাছাড় গোসাইপুরের বাসিন্দা লাইশ্রাম কমলবাবু সিংহের সহধর্মীর সঙ্গে সাক্ষাৎ করে পরিবারের খোঁজ নিলেন মণিপুরী সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব তথা কংগ্রেস নেতা দা এম শান্তিকুমার সিংহ। এদিন বারোমণিতে গ্রামবাসীরা সমবেত হয়ে নিখোঁজ কমলবাবুকে বের করার দাবি জানিয়ে ধর্নার্থে বসেন। দা শান্তিকুমার সেখানে হাজির হয়ে স্লোগান দিতে থাকেন। তিনি বলেন, মণিপুরে আইন শৃঙ্খলা বলে কিছুই নেই। মণিপুরে 288টি কোম্পানি সেনা মোতায়েন করা হয়েছে সেখানে শান্তি স্থাপন করার জন্য, কিন্তু সেনার ক্যাম্পের ভেতরে কাজ করে থাকা নাগরিক সেখান থেকে নিখোঁজ হচ্ছে, সেটা আশ্চর্যের ব্যাপার। মণিপুরে যা চলছে তা সংবিধান বিরোধী কর্মকাণ্ড, গণতন্ত্র বলে কিছুই নেই। মানব অধিকার লঙ্ঘিত হচ্ছে, মানুষকে বেঁচে থাকার অধিকার থেকে বিনিচিত করা হচ্ছে। তাই নিখোঁজ কমলবাবুকে অতি সত্বর বের করে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দাবি জানান দা এম শান্তিকুমার সিংহ। ये देखा गया है कि 25 तारीख से ये व्यक्ति लापता है। उसका नाम है लाइश्रम कमल बाबू सिंह। ये आसाम से है, उधर 20 साल से काम कर रहे हैं। पर 5 दिन निकल चुके हैं। ये 5 दिन बीत जाने के बाद भी ये कमल बाबू सिंह को ये आर्मी वहाँ से न ढूंढ पाए हैं, या मणिपुर सरकार भी ये ढूंढ नहीं पा रहे हैं। ये बेलारानी सिंह जो हमारा गांव का लड़की है, ये कासार का एसपी के थ्रू एक एफआईआर भी लॉन्च किए हैं। विभिन्न गणमाध्यम में, पेपर में, पत्रिका में ये विनती करके सबको बोल रहे कि सरकार जो है, आप मेरे पति को, निखोज पति को आप लाइए, अपने हाथ में सौंपिए। पर मैं आज आपको, सरकार को ये गुजारिश करता हूँ, या मणिपुर गवर्नमेंट, या आसाम गवर्नमेंट, या सेंट्रल गवर्नमेंट, ये आप लोगों का दायित्व बनता है। अगर हम लोगों को जीने का अधिकार आप लोग देते हैं, ह्यूमन राइट्स अगर आपके हमारे हैं, अगर भारत के संविधान हमको जीने की अधिकार देते हैं, तो कमला बाबू को भी आप लोग, कमल बाबू को भी आप लोग जीने का अधिकार दीजिए। वो भी आर्मी कैंप के अंदर सुरक्षित जगह पे वो काम करने के लिए जाने के बाद भी अगर निखोज है,
तो साधारण मनुष्य जो बाहर में है, गांव में है, उन लोगों का लाइफ कैसे। বাংলাদেশের থেকে ভারতে আসার জন্য ভিসা বন্ধ করে দেওয়ার দাবি জানান বিজেপি নেতা মানিক। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অমানবিক অত্যাচার প্রসঙ্গে আজ শুক্রবার সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ভারতীয় জনতা পার্টির নেতা মানিক আহমেদ বড়ভূঁইয়া। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার প্রসঙ্গে তিনি গভীর নিন্দা জানান। এ ধরনের অমানবিক অত্যাচার অত্যন্ত দুর্ভাগ্যজনক আখ্যায়িত করেন বিজেপি নেতা মানিক আহমেদ বড়ভূঁইয়া। আজ শুক্রবার হাইলাকান্দিতে এক সংবাদ সম্মেলন ডেকে তিনি তার ক্ষোভের কথা উজাড় করে দেন। আর তিনি কি বলেন শুনেন বিস্তারিত এই প্রতিবেদনে। এটা ছোট দেশ, এই দেশের কিছু সব নয়, কিছু উগ্রবাদী যারা আছে তারা যেভাবে অত্যাচার করছে, যেভাবে খারাপ কাজ করছে, যিনি দেশকে স্বাধীন করেছেন ওনার কুশপুতুলের উপরে প্রস্রাব করে প্রতিবাদ করছে, ধিক্কার ও নিন্দা জানাই। আর বিশেষ করে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী তথা সম্মানীয় প্রধানমন্ত্রী যশস্বী শ্রী নরেন্দ্র মোদীজির কাছে আমার এটাই হাত জোড় করে নিবেদন, যাতে তিনি অতি শীঘ্রই বাংলাদেশের যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার চলছে এটার বিহিত ব্যবস্থা নেন এবং ওদেরকে ন্যায় বিচার পাওয়ার জন্য বিশ্বের দরবারে তুলে ধরেন। তার সঙ্গে আমাদের সুরক্ষামন্ত্রী শ্রী অমিত শাহ ওনাকে আমি অনুরোধ করছি যাতে খুব শীঘ্রই যাতে এটার সুব্যবস্থা করে ওদেরকে যেরকম অত্যাচার থেকে রেহাই দেওয়ার জন্য। তার সঙ্গে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রতিবেশী দেশ, মুখ্যমন্ত্রীর কাছে আকুল আবেদন, তিনি যাতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এরা তুলে ধরেন এবং সনাতনী ধর্মাবলম্বীদের যে অত্যাচার চলছে এই অত্যাচার থেকে ওরা রেহাই পায় এবং অদূর ভবিষ্যতে এদেরকে কড়া ব্যবস্থা নেওয়া হয়, যাতে এটার বিশ্বর মধ্যে একটা আলোড়ন হয়, এটা প্রতীক চিহ্ন থাকে যে এইরকম সংখ্যালঘুদের। চণ্ডীঘাট চা বাগানের ফুটবল চ্যাম্পিয়নশিপ খেলার ট্রফি ছিনিয়ে নিল চণ্ডীঘাট চা বাগানের আনোয়া বস্তি পিসি। বুধবার সাংস্কৃতিক অনুষ্ঠান ও অতিথি সম্মাননার মাধ্যমে চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্পন্ন হয়। এদিনের খেলায় টিকল চা বাগান পিসি দলকে 0-1 গোল দিয়ে বিজয়ী হয় চণ্ডীঘাট চা বাগানের আনোয়া বস্তি পিসি। কমিটির কর্মকর্তারা জানান এই ফুটবল চ্যাম্পিয়নশিপ খেলায় মোট 32টি দল অংশগ্রহণ করেছিল। দীর্ঘদিন খেলার পর আজ 2টি দল ফাইনাল খেলায় পৌঁছে সুন্দর ও সুষ্ঠুভাবে খেলাটি সম্পন্ন হয়। দর্শকরা কমিটির কর্মকর্তাদের প্রশংসা করেন। কমিটির কর্মকর্তারা জানান আগামীতেও এই চণ্ডীঘাট বাগানে আরও বড় ধরনের খেলার আয়োজন করবেন তারা। इस फुटबॉल टूर्नामेंट की शानदार सफलता का समापन समारोह मनाने के लिए सबसे पहले मैं उन सभी टीमों को बधाई देना चाहूंगा जिन्होंने इस टूर्नामेंट में हिस्सा लिया और अपनी खेल भावना और मेहनत में इसे एक यादगार आयोजन बनाया। हर खिलाड़ी ने अपने खेल से ये साबित किया है कि जितने जीतने से ज्यादा महत्वपूर्ण है प्रयास, समर्पण और अनुशासन। इस टूर्नामेंट ने हमें खेल के माध्यम से एकता और सहयोग का महत्व सिखाया। हम सभी जानते हैं कि फुटबॉल एक खेल नहीं बल्कि हमें ये जीवन में टीम वर्क, अनुशासन और विपरीत परिस्थितियों में डटे रहने की शिक्षा देता है। मैं इस आयोजन শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। মণিপুরের জন্য অশান্ত হতে পারে বরাক, ব্যবস্থা নেওয়ার দাবি বিডিএফের। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন, ধলাইয়ে বিক্ষোভ সনাতনী ঐক্য মঞ্চের। কাটলিছড়া পুলিশের সাফল্য, শাহাবাদে আটক চোরেদের মাস্টারমাইন্ড কালা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।